I think I'm freaking out. Oh, no. Don't freak out. Last G is equal to T. And filter. So killing the running system because of the back pressure. This is good, but the velocity of the liquid is increasing. It has two effects. One is we have no effect. There is another good point, have turbulence, and which can damage the even increasing the certain limit you can castings. as opposed to what was like explored in the lecture. Yes. So ওই ক্ষেত্রে স্যার ফার্স্ট ক্লাস টেস্টের মার্কসটা একটু দেখে নাও। আমি স্ক্রিন উপরে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখে নাও। রোল নম্বর ওয়াইজ যার যা নাম্বার পাওয়া, এটাকে আমি দিয়েছিলাম, নোটিশ বোর্ডে দিয়েছিলাম। হ্যালো, ফার্স্ট ক্লাস টেস্টের নাম্বার কি আমি নোটিশ বোর্ডে দিয়ে? আচ্ছা, তাহলে দেখে নাও। হ্যাঁ, আমি আস্তে আস্তে স্ক্রিনটা উপরে তুলছি, রোল নম্বর ওয়াইজ দেখে নাও। 6টা যে ক্লাস টেস্ট, কুইজ, তারপরে ভাইবা প্রেজেন্টেশন হবে, তার ভিতরে এটাও একটা হিসেবে বিবেচিত হবে। এখন এরপরে আমি আর 5টা নিব। হ্যাঁ, রোল কল। রোল নম্বর 1, Yes, sir. 2, Present, sir. 3, Present, sir. 4, প্রেজেন্ট স্যার 5, Present, sir. 6, Present, sir. 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Present, sir. 12. মানে what should our approach? আফিফ আহমেদ আছো? আফিফ আহমেদ, Gas behind the list of turbulence inside continuous path. Then no question. 13, Present, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 18 মাহফুজুর রহমান Yes, sir. আছো? 18, হ্যাঁ। 19, Yes sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Arman Said, 27, Yes, sir. 28, 29, Yes, sir. 30, 30, Mohit Yes, Hassan, sir. 30. হ্যাঁ ঠিক আছে, প্রেজেন্ট। 31, Yes, sir. 32, 32 নাই, 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, 43 নাই, 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47,
Present, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 12. 12 আসছো जी sir. Sir, 14 batch or 41. বলছি 25 কে আসছো 25 শুধু অ্যাবসেন্ট আজকে 14 ব্যাচে 41 হয়েছে আজকে sir. অ্যাবসেন্ট অনলি আরমান সাইদ তোমরা আমি কাল আজকে যে লেকচারটা হচ্ছে খেয়াল করেছো হয়তো কেউ কেউ আমি লেকচার নাম্বার দিয়ে দিচ্ছি এটা আজকের ক্লাস নাম্বার হচ্ছে 12 এটা মনে রাখবা একটু ক্লাস নাম্বার 12 বা নোট করে রাখবা আজকের তারিখ দিয়ে আজকের লেকচার হচ্ছে 12 নম্বর আর আমি শুরুতেই ক্লাসে যাওয়ার আগে একটু বলে নেই যে আমাদের প্রেজেন্টেশন আমরা শুরু করতে চাই যেটা ক্লাস টেস্টের মতো বিবেচিত হবে তা আগামী রোববারের ক্লাসে আমি প্রেজেন্টেশন নিব একদিনের ক্লাসে সবার প্রেজেন্টেশন নেওয়া সম্ভব না একজনের প্রেজেন্টেশনের টাইম হবে 5 মিনিট করে তা সে অনুযায়ী একদিনে 40 মিনিট সময়ে আমরা 8 জনকে প্রেজেন্টেশন নিতে পারবো 5 × 8 = 40 আগামী রবিবারে তোমরা প্রেজেন্টেশন দিবে হচ্ছে প্রথম 8 জন রোল নম্বর ওয়াইজ মনে হয় 7 নেই রোল নম্বর 7 নেই তাহলে রোল নম্বর 1 থেকে রোল নম্বর 9 7 নেই 8 9 আগামী রবিবারে প্রেজেন্টেশন হবে রোল নম্বর 1 থেকে রোল নম্বর 9 তার মানে আগামী রবিবারে অন্যদের কোনো ক্লাস হবে না অন্যদের থাকতে হবে না আমি এই 8 জন স্টুডেন্টকে আমি লিংক দিয়ে দেব তারা তোমাদের প্রেজেন্টেশন রেডি করবা প্রতিটা প্রেজেন্টেশন 5 মিনিটের জন্য এবং তোমাদের টপিকস হচ্ছে লেজার সারফেস মডিফিকেশন এই প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি স্লাইড রেডি করবে পাওয়ার পয়েন্টে কোনোভাবেই এটা 5 মিনিটের ক্রস করা যাবে না 5 মিনিট ক্রস করে গেলে নাম্বার কাটা যাবে আমাকে 40 মিনিটে শেষ করতে হবে হ্যাঁ একটু যদি এক্সাক্ট 5 মিনিটে এটা সম্ভব না কোনোভাবে মেনটেন করা তুমি রোবট না হ্যাঁ পারলে তুমি 1 মিনিট কম নাও সেটা ভালো কিন্তু 5 মিনিট ক্রস করে যাবা না কোনোভাবেই তুমি 4 থেকে 5 মিনিটের ভিতরে শেষ করে ফেলবা এইভাবে স্লাইড বানাবা এবং প্রত্যেকের স্লাইড অন্য একজনের স্লাইড থেকে ভিন্ন হবে লেজার সারফেস মডিফিকেশনের তোমার ইনফরমেশন এক থাকবে কিন্তু স্লাইড গেট আপ বা লেখার স্টাইল ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভিন্ন হবে আমি যদি বুঝি যে দুইজনের প্রেজেন্টেশন স্লাইড একই রকম হয়ে গেছে অর্থাৎ একজন রেডি করেছে আরেকজন তারটা হেল্প নিয়ে খুব কম পরিশ্রমে ওটাকে রেডি করেছে তাহলে এটা আমি বুঝতে পারলে তাহলে দুজনেরই আমি নাম্বার কেটে নেব কম করে দেব সেই জন্য ইন্ডিভিজুয়ালি কেউ কারোর সঙ্গে কনসাল্ট করবে না নিজেরা নিজেদের মতো স্লাইড বানাবে আগামী রবিবারে এই যে টাইমে ক্লাস আছে সেই টাইমেই তোমরা 9 জন তোমাদের 9 জনকে আমি লিংক দিয়ে দেবো 9 জন 8 জন রোল নম্বর 9 পর্যন্ত রোল নম্বর 9 খেয়াল রেখো তুমি কিন্তু আগামী দিনে আছো যেহেতু রোল নম্বর 7 আমাদের নাই জি স্যার হ্যাঁ খেয়াল রেখো তো তোমরা এই 8 জনা প্রেজেন্ট থাকবা 5 মিনিটের বেশি কোনোভাবে ক্রস করা যাবে না তাহলে ইম্পর্টেন্ট নোটগুলো হচ্ছে স্লাইড একজন থেকে আরেকজনের সম্পূর্ণ ভিন্ন হবে ইনফরমেশন এক থাকবে কিন্তু গেট আপ ভিন্ন লেখা ভিন্ন ল্যাঙ্গুয়েজ ভিন্ন ইত্যাদি ইত্যাদি এইভাবে এবং কোনোভাবেই 5 মিনিট ক্রস করা যাবে না ঠিক আছে হ্যাঁ আর অন্যদের কাল আগামী সপ্তাহে ক্লাস হবে না তারপরে তারপরের সপ্তাহে রবিবারে আবার বাকি 8 জনকে নেব আমি এবং সেটা মঙ্গল বুধবারের দিনে আমি বলে দেবো তাদের কি টপিকস থাকবে রোল নম্বর কত থেকে কত হবে সেটা আমি পরের সপ্তাহে বলে দেবো ক্লিয়ার হয়েছে রোল নম্বর 1 থেকে 9 Yes, Yes, sir. sir. হ্যাঁ হ্যাঁ আর অন্যদের আগামী রোববারে ক্লাস হচ্ছে না ঠিক আছে আমরা এখন আমাদের আজকের লেকচারে চলে যাই
আমরা বাথের ভিতরে কি কি এজেন্ট দেয়, রিএজেন্ট দেয়, সেগুলো পড়ছিলাম। লাস্ট ছিল আমাদের এটা, যে এমন একটা রিএজেন্ট দেবো যেটা বাফার হিসেবে কাজ করবে, এবং এটা ইম্পর্ট্যান্ট যখন আমরা নিউট্রাল বাথ নেই। নিউট্রাল বাথ বলা হয় যে নিউট্রাল পিএইচ হচ্ছে 7, তার থেকে একটু কম, 6 থেকে 8 পর্যন্ত, তখন এটা ইম্পর্ট্যান্ট। কারণ এই সময় আমি বাফার দিয়ে যদি পিএইচ কন্ট্রোল না করতে পারি, তাহলে যে বাথকে বলা আছে অ্যালকালাইন বাথ হতে হবে কোয়ালিটি ডিপোজিট পাওয়ার জন্য, সেটা শিফট হয়ে অ্যাসিডিক বাথে চলে আসতে পারে, আবার অ্যান্ড ভাইস ভার্সা। সেই জন্য এই নিউট্রাল বাথের জন্য আমার বাফার কন্ট্রোল ইম্পর্ট্যান্ট। Number 6, modify or regulate the physical form of the deposit. Frequently, the deposit becomes useless, consisting of trees, oblique nodules, either non-adherent or non-coherent, unless additives are present to control the physical form. আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে এলোমেলো হয়ে যাচ্ছে। ধরো এই একটা হচ্ছে আমার ওয়ার্ক সারফেস, কিছু কিছু কোটিং ফেলার সময় আমার কি হয় যে কারেন্ট ডেন্সিটি বেশি হয়ে যায়। কোন জায়গায় বেশি হয়? এজ গুলাতে বেশি হয়। এবং এই যে এন্ডটা, এই এন্ডটা হচ্ছে দুইটা এজের কন্ট্যাক্ট পয়েন্ট। সো এজিং ইফেক্ট এই জায়গায় সব থেকে বেশি চলে আসে। তো ফলে দেখা যাবে কারেন্ট ডেন্সিটি বেশি হয়ে যাবে এই এজে। এই জায়গায় হয়ে যায় কি এইরকম, মানে আমি যদি থিকনেসটা ড্র করি, কোটিং এর থিকনেসটা, আমি একটা কারেন্ট ডেন্সিটি দিয়েছি, আর এই জায়গায় কোটিং থিকনেস বেশি হওয়ার কারণে এই জায়গায় এটা আরো বড় হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আরো বড় হয়, মনে হয় যেন একটা ঘুড়ির লেজ দুই জায়গায়। হ্যাঁ, মানে কারেন্ট ডেন্সিটি ইফেক্টটা যে নন ইউনিফর্ম হয়, সব ক্ষেত্রেই হয়, কিছু কিছু কোটিং এর জন্য এই নন ইউনিফর্মিটির ম্যাগনিটিউডটা খুব কম থাকে, আর কিছু কিছু কোটিং এর জন্য নন ইউনিফর্মিটির ম্যাগনিটিউডটা খুব বেশি হয়। তো যে ক্ষেত্রে বেশি হয় সেই ক্ষেত্রে হয় কি এইগুলোকে বলা হয় যে ওই তোমার ওই নডুলার বলা হয় বা ট্রি বলা হয় এইগুলো। তো এইরকম কোটিং যদি হয়, পরবর্তীতে কি হবে, এই এখান থেকে পুরোটা হচ্ছে কোটিং, পুরো ইউনিফর্ম হওয়ার কথা ছিল এতটুকু থিকনেস, তো এটা পুরোটা কোটিং। তো এরকম হবে কি এই জায়গাটা পরে ধাক্কা লেগে এখানে খুলে যাবে, এখান দিয়ে খুলে যাবে। খুলে যদি নাও যায় তাহলে এই নন ইউনিফর্ম কোটিংটা আমার ইউজলেস হয়ে যাচ্ছে, এখান থেকে আমার ইউজলেস হয়ে যাচ্ছে। এবং এই কোটিং এই এজ বরাবর এটা এটা অন্য জায়গায় এই মাঝখানের থিকনেসটা এতটা হয় না, মাঝখানের থিকনেসটা অল্প হয়, 2 ডাইমেনশনাল ফিগারে এখানে থিকনেসটা আমি দেখাতে পাচ্ছি না। সাইডের থিকনেস, মাঝখানের থিকনেস খুব কম, সাইডের থিকনেস তার থেকে আরো বেশি, আর এই জায়গায় কারেন্ট ডেন্সিটি এত বেশি হয় যে জায়গার কোটিংটা এরকম ঘুড়ি লেজের মতো হয়ে যায়। তো সেই জন্য করা হয় কি, এটা কি কোথায় ছিল, এটা একটা বাথের ভিতর ছিল, এই ওয়ার্কপিসটা একটা বাথের ভিতরে ছিল। তো এরকম যাতে না হয়, নন ইউনিফর্মিটির এক্সটেন্টটা যাতে এত সিভিয়ার না হয়, সেই জন্য আমরা কি করি, এখানে অ্যাডিশনাল কিছু রিএজেন্ট দিয়ে দেই, যে কি করে যে রিএজেন্টটাই বাথের ভিতর থেকে এই নন ইউনিফর্ম ডিপোজিশনটাকে সে মিনিমাইজ করে দেয়। মডিফাই অর রেগুলেট দ্য ফিজিক্যাল ফর্ম অফ দ্য ডিপোজিট, মানে আমি যে জিনিসটা দেব সেই জিনিসটা ফিজিক্যাল ফর্ম, ডিপোজিটের ফিজিক্যাল ফর্মকে মডিফাই করে। ফ্রিকুয়েন্টলি দ্য ডিপোজিট বিকামস ইউজলেস, কনসিস্টিং অফ ট্রিজ অর নোডিউলস। ওই যে দুই এন্ডে দেখালাম ওইদিকে ট্রিজ বা নোডিউলস, বা এরকম যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় ইউজলেস হয়ে যায়। এবং এটা অনেক ক্ষেত্রে নন অ্যাডারেন্ট বা নন কারেন্ট, লেগে থাকে না, ভেঙে চলে যায় একদম। কিন্তু আনলেস অ্যাডিটিভস আর প্রেজেন্ট টু কন্ট্রোল ইটস ফিজিক্যাল ফর্ম, আমরা যদি এইটা দেই, অ্যাডিটিভস দেই, রিএজেন্ট দেই, তখন এটা আর হয় না, তখন চতুর্দিকে ইউনিফর্ম। নন ইউনিফর্মটা হতে পারে কিন্তু এই এত বেশি এক্সটেন্টে হয় না।
এর এক্সটেন্টটা কমে যায়। তো 6 নম্বর আমরা এই রিয়েজেন্টটা দেব। 7 নম্বরে হচ্ছে যেটাকে বলা হচ্ছে হেল্প ইন ডিসলভিং অ্যানোডস except inert anodes. It is desired that they replenish the metal deposited at the cathode so that bath composition remains relatively stable. এটা কি? এটা হচ্ছে আমি তোমাদেরকে করেশনে বলেছিলাম যে দুই ধরনের অ্যানোড ইউজ করা হয়, একটা হচ্ছে ইনসলিউবল অ্যানোড, একটা হচ্ছে সলিউবল অ্যানোড। তো আমরা সলিউবল অ্যানোড কখন দেই? সলিউবল অ্যানোড দেই যে আমাদের ডিপোজিশনের সময় কি হয়, ক্যাথোড যে এখানে আছে, এখানে যে ক্যাথোড যেটা আছে, ক্যাথোডের গায়ে যখন তোমার আয়নটা জমা হতে থাকে, পজিটিভ আয়নটা যখন জমা হতে থাকে, তাহলে হয় কি ডিউরিং দ্য প্রোগ্রেস অফ টাইম এখানে এর ভিতরে পজিটিভ আয়নের কনসেন্ট্রেশন কমে যায়। তো শুরুর দিকে প্রথম ফার্স্ট ফিউ মিনিটসে কনসেন্ট্রেশন অনেক বেশি, সো এক ধরনের কোয়ালিটি ডিপোজিশন পড়ে, এইটা ডিপোজিশন একরকম হয়। পরের 5 মিনিটে এখানে এক্স আয়নের কনসেন্ট্রেশন কমে গেছে, তখন হবে কি যে ডিপোজিশনটা পড়েছে এই লেয়ারটার কোয়ালিটি আর এই লেয়ারটার কোয়ালিটির ভিতরে যথেষ্ট পার্থক্য থাকবে, কারণ এইটার সময় কনসেন্ট্রেশন এক্স কনসেন্ট্রেশন যা ছিল, এইটার সময় এক্স এর কনসেন্ট্রেশন সেটা নেই। তো এই ডিফারেন্সটা দূর করার জন্য আমরা কি করি, যে অ্যানোডটা দেই সেই অ্যানোডটা হয় ওই এক্স মেটালের। উদ্দেশ্যটা কি, যে অ্যানোড ক্ষয় হয়ে যায়, তাই অ্যানোড থেকে এক্স এখানে চলে আসবে, এক্স এখানে চলে আসবে, ফলে এক্স এখান থেকে ডিপোজিশন হয়ে এখানে যাবে, এখানে এক্স এর কনসেন্ট্রেশন কমে যাবে, আবার অ্যানোড থেকে এক্স এখানে চলে আসবে, এক্স চলে এসে যতটুকু এক্স কমে গেল অতটুকু এক্স কে আবার সে ব্যালেন্স করবে। ফলে এইটার এই লেয়ারের এই লেয়ারের কোয়ালিটি যেমন হবে এই লেয়ারের কোয়ালিটিও তেমন হবে। কিন্তু সমস্যা হয় যে অ্যানোডটা ক্ষয় হয়ে আসতে হবে, অক্সিডেশন হয়ে আসতে হবে। আমরা জানি ক্যাথোডের গা দিয়ে বুদবুদ বেরোয়, সেই বুদবুদটা হচ্ছে রিয়াকশনের কারণে হাইড্রোজেনের বুদবুদ বেরোয়, আর আর অ্যানোডের অক্সিডেশন রিয়াকশন হয়, ফলে সে তার গায়েও বুদবুদ তৈরি হয়, সেই বুদবুদটা হচ্ছে কিসের, অক্সিজেনের বুদবুদ তৈরি হয়। তা যদি এবং এইটা অক্সিজেনের যে বাবেলগুলো তৈরি হয়, এইটা যদি রেগুলার ওয়েতে আমরা যদি এটাকে ডিসলভ করে সরিয়ে না দিতে পারি, তাহলে অ্যানোডের ডিসসলিউশন রেটটা কমে যায়। তো ফলে যে উদ্দেশ্যে দেওয়া হলো যে এখানে যে ঘাটতিটা হবে সেই ঘাটতিটা অ্যানোড পূরণ করে দেবে, সেটা উদ্দেশ্যটা ব্যাহত হয়। তো সেই জন্য আমাকে কি করতে হয়, আবার নতুন কিছু এই বাথের ভিতরে একটা কিছু রিয়েজেন্ট দিয়ে দেওয়া হয়, যার কাজ হচ্ছে অ্যানোডের গায়ে যে বাবেলগুলো তৈরি হলো, অ্যানোডের গায়ে যে বাবেলগুলো তৈরি হলো এই বাবেলগুলোকে সে ভেঙে দেবে। তার মানে অ্যানোড প্যাসিভ হয়ে যায়, প্যাসিভ যাতে না হতে পারে, এবং ইউনিফর্ম হতে অ্যানোড যাতে তোমার ডিপোজিট হতে পারে। তা বলছে যে কিছু রিএজেন্টে যেটা কি করে, অ্যানোডকে ডিসলভ হতে হেল্প করে, এক্সেপ্ট ইনার্ট অ্যানোডস। যে ক্ষেত্রে আমরা ইনার্ট অ্যানোড ইউজ করি সেক্ষেত্রে এটার কোনো ভূমিকা নেই, কারণ অ্যানোডটা ইনার্ট, সে ডিসলভ হবে না। কিন্তু যে ক্ষেত্রে সলিউবল অ্যানোড ইউজ করি, it is desired that they replenish the metal deposited at the cathode so that bath composition remains relatively stable. যে ঘাটতিটুকু হচ্ছে সেই ঘাটতিটুকু যাতে পূরণ করতে পারে, যাতে করে বাথ কম্পোজিশন সবসময় একই রকম থাকে। Anodes of some metals tend to become passive unless a specific ions are present. ওই সেখানে গ্যাস বাবেল তৈরি হয় এবং ওটা প্যাসিভ হয়ে যায়। তো ওই প্যাসিভ যাতে না হয়, গ্যাস বাবলকে যাতে রেগুলার ওয়েতে ভেঙে দেয়, সেই জন্য কিছু এজেন্ট অ্যাড করতে হয় বাথের ভিতরে। Specific ions are present, ওই আয়ন সেটা হচ্ছে এজেন্ট that tend to break down this passivity, এবং ওইটা যখন অ্যাড করি প্যাসিভিটিটাকে সে ভেঙে দেয় এবং সে ইউনিফর্ম হতে ডিসলভ হতে শুরু করে। এই হচ্ছে 7টা। লাস্ট ওয়ান ইজ স্পেশাল কোনো প্রপার্টি আমরা ডেভেলপ করার জন্য স্পেশাল কিছু রিয়েজেন্ট দিতে হয়, মডিফাই আদার প্রপার্টিস। এখানে স্পেশাল এক ক্ষেত্রে কেস টু কেস ভ্যারি করবে, এক ক্ষেত্রে এক ধরনের প্রপার্টি আমরা চাই এবং সেই ক্ষেত্রে এক ধরনের রিয়েজেন্ট আমাকে দিতে হয়। সাম বাথস রিকোয়ার স্পেসিফিক অ্যাডিটিভস ফর স্পেসিফিক পারপাসেস। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে লাল কালিতে, সেটা দেখানো হয়েছে। সেটা কি, যে আমরা যদি সায়ানাইড বাথ নেই, 2 নম্বরে, এটা হচ্ছে 8 নম্বর রিয়েজেন্ট। 2 নম্বর রিয়েজেন্টে বলা হয়েছিল কিছু কিছু মেটাল ডিপোজিশনের জন্য সিম্পল বাথ থেকে সায়ানাইড বাথ, কমপ্লেক্স বাথ ভালো। কমপ্লেক্স হচ্ছে
একটা হচ্ছে কমপ্লেক্স বাতের একটা এক্সাম্পল হচ্ছে সায়ানাইড বাত। তো তেমনি জিঙ্ক সায়ানাইড বাত আমরা নেই জিঙ্কের ডিপোজিশন ফেলার জন্য, সিম্পল বাত না নিয়ে জিঙ্ক সায়ানাইড বাত নেই। এই জিঙ্ক সায়ানাইড বাতের ভিতরে বেশ কিছু ইমপিউরিটি থাকে। এই ইমপিউরিটি যে জিঙ্ক ডিপোজিশনকে ইন্টারফেয়ার করে, তার মানে জিঙ্ক ডিপোজিশনের কোয়ালিটি ভালো করতে দেয় না। সেই জন্য বাতের ভিতরে যদি আমরা সালফার কিছু দেই, সালফার করবে কি ওই জিঙ্ক সায়ানাইডের বাতের ইমপিউরিটিকে পিপিটি করে কোথায় নিয়ে যাবে, নিচে ফেলে দেবে, তা মানে ইনার্ট করে দেবে, কিছু পিপিটি হয়ে নিচে একেবারে ইনার্ট ম্যাটেরিয়াল হিসেবে পড়ে থাকবে। তো তার মানে যে ইমপিউরিটিকে সে যদি ইনার্ট করে নিচে ফেলে দেয়, তাহলে ইমপিউরিটি যে ইন্টারফেয়ার করছে জিঙ্ক ডিজলভ জিঙ্ক কোটিং ফেলারকে যে তোমার ইন্টারফেয়ার করছে, সেই ইন্টারফেয়ারটা আর করতে পারবে না। সো তাহলে আমরা কি করছি, জিঙ্ক সায়ানাইড বাতে কিছু সালফার দেই, সালফার দিলে জিঙ্ক সায়ানাইড বাতের ইমপিউরিটিকে সালফার করে কি পিপিটি নিয়ে নিচে অদক্ষেপ ফেলে, যাতে করে ওই ইমপিউরিটিটা আর জিঙ্ক সায়ানাইড বাতকে কোনো রকমে ইন্টারফেয়ার করতে পারে না। সালফারটা দেওয়া হয় সোডিয়াম সালফাইড এই ফর্মে। এটা একটা এক্সাম্পল দেখানো হলো। এরকম স্পেসিফিক প্রপার্টি ডেভেলপ করার জন্য স্পেসিফিক পারপাজে স্পেসিফিক কিছু অ্যাডিটিভ দেওয়া হয়। তো এইটা হচ্ছে 8 নম্বর। তো এই 8টা রিয়েজেন্ট দেওয়া হয় বাতের ভিতরে। নট নেসেসারি ট্রু যে প্রতিটা বাতেই আমাকে 8টা রিয়েজেন্ট দিতে হবে, কোনো বাতে 2টা দিলে চলে, কোনো বাতে 3টা দিলে চলে, কোনো বাতে 4টা দিলে চলে, এরকম। এবং ইউজুয়াল কেসে এই 8টা সমস্ত রিয়েজেন্ট একসঙ্গে দেওয়ার প্রয়োজন হয় না, ডিপেন্ড করে যে আমি কি ডিপোজিশন করছি, আমি কি চাই সেটা। এরপরে কমপ্লেক্স আয়ন নিয়ে আমরা কিছু ক্যালকুলেশন দেখব। আমাদের 2 নম্বর বাতে যেটা ছিল যে কমপ্লেক্স আয়ন, কমপ্লেক্স কিছু বাত আমরা ইউজ করি, সেই সিম্পল বাত থেকে কমপ্লেক্স বাত নিলে আমাদের ডিপোজিশন ভালো হয়, সেই ক্যালকুলেশনটা আমরা এখন দেখব। এটা আমার স্লাইড নেই, আমি লিখে লিখে দেব। লিখতে যেহেতু সিস্টেমটা নতুন, স্লো হয়ে যাব, মাঝে মাঝে ডিস্টার্ব হবে, তা তোমাদেরকে একটু ধীরে ধীরে যেতে হবে। ভুল করলাম, এটা শেয়ার দেওয়া দরকার ছিল। হ্যাঁ, কমপ্লেক্স, সরি, কমপ্লেক্স আয়নের ক্যালকুলেশন। তোমরাও এটা লিখে নাও। কমপ্লেক্স আয়নকে আরেকটা নাম আছে, এটাকে লিজ্যান্ডও বলা হয়। Complexing agent is also called ligand. আমরা একটা ইকুয়েশন, রিডাকশন ইকুয়েশন একটা ধরি, যে m যোগ n ইলেকট্রন সমান হচ্ছে m। এটা একটা রিডাকশন রিঅ্যাকশন। এই রিডাকশন রিঅ্যাকশন থেকে নার্নস্ট ইকুয়েশন কি হবে? NERNST, নার্নস্ট ইকুয়েশন এটা হবে E সমান E0 প্লাস 0.059 by n log of mn, এটা ভুল হয়ে গেল, log of activity
m n প্লাস m আয়নের অ্যাক্টিভিটি লগ। এটা তোমরা আগে শিখেছো। এখানে অনেকগুলো ফ্যাক্টর আসে RT বাই NF, ওই RT F এবং লন থাকে, সেই লনকে লগে কনভার্ট করে নিলে তোমার নার্স্ট ইকুয়েশনটা এইটা আসে। আমরা যদি সিম্পল বাত নেই, ইন সিম্পল বাত, দ্যাট ইজ যে বাথে আমরা কোনো কমপ্লেক্সিং কিছু অ্যাড করিনি সেরকম একটা বাত, এটাকে আমরা বলতে পারি নন কমপ্লেক্স বাত। এরকম একটা বাথে আমরা অ্যাজাম্পশন ধরে নেই, অ্যাজাম্পশনটা হচ্ছে হাতের লেখা বোঝা যাচ্ছে তো? জি Yes, স্যার। sir. হ্যাঁ, হাতের লেখা একটু এই ট্যাবলেট পেন এটাকে বলে, তোমরা হয়তো ফ্যামিলিয়ার, কিন্তু এটা তো অভ্যস্ত না তো লিখে আস্তে আস্তে স্পিডে আসবে, হাতে লেখা ভালো হবে। এমনি আমার হাতে লেখা ভালো না। অ্যাজাম্পশনটা হচ্ছে কি অ্যাক্টিভিটি এটা কনসেন্ট্রেশনকে আর অ্যাক্টিভিটিকে আমরা এক ধরে নিচ্ছি, কনসেন্ট্রেশনকে এক ধরে নিচ্ছি। এই এক ধরার কারণে একটু ভুল হয়, সেই ভুলটা কোনো কোনো কেসে খুব সিম্পল মানে খুব মাইনর, আর কোনো কোনো কেসে বেশ সিভিয়ার। হ্যাঁ, এই অ্যাজাম্পশনটা, যে অ্যাজাম্পশনটা ধরলাম, এইটা খুব মাইনর মানে ভুল, ইররটা মাইনর ইরর, ERR in some cases, আর খুব সিভিয়ার in some cases, সিভিয়ার ইরর ইন সাম কেসেস। তাহলে আমাকে জানতে হবে, আর তার মানে এই অ্যাজাম্পশন আমি সব সময় ধরতে পারবো না। যে ক্ষেত্রে মাইনর ইরর হয় সেই ক্ষেত্রে আমি ধরতে পারি, কিন্তু যে ক্ষেত্রে মেজর এরর হয় সেই ক্ষেত্রে এই অ্যাজাম্পশন আমি ধরতে পারবো না। তো আমরা দেখব কোন ক্ষেত্রে এটা মাইনর আর কোন ক্ষেত্রে এটা মেজর, আমার জানতে হবে, তা না হলে আমি তো মেজর ভুল করে বসবো। তো আমরা কতগুলো কেস দেখব। কেস 1 একটা কেস, আর কেস 2 একটা কেস। আমরা আমার নতুন স্লাইড লাগবে। হ্যাঁ, কেস 1 আমরা একটা কপার বাত নিচ্ছি, কপার বাত, ডাইভ্যালেন্ট কপার বাত। তার মানে কপার আয়ন আছে। তা আমরা ইএমএফ সিরিজ যদি দেখি, ডাইভ্যালেন্ট কপার আয়নের জন্য আমার ই পটেনশিয়াল ই সমান
এটা তার মানে কনসেন্ট্রেশন হচ্ছে ইউনিট 1, সো এখানে আমি লগ 1 তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমার পটেনশিয়াল কত দাঁড়াচ্ছে, পটেনশিয়াল হচ্ছে 0.34। এখানে আমি কি ধরলাম, এখানে লগ অ্যাক্টিভিটি ছিল, আর 1 আমি অ্যাক্টিভিটির জায়গায় লিখেছি 1টা কি, 1টা কনসেন্ট্রেশন, 1টা হচ্ছে কনসেন্ট্রেশন। তার মানে অ্যাক্টিভিটিকে আমি কনসেন্ট্রেশন হিসেবে ট্রিট করেছি ধরে, তাহলে আমার এর ভ্যালু হচ্ছে 0.34। এখন আমি কতটুকু ভুল করলাম, অ্যাক্টিভিটি তো আর কনসেন্ট্রেশন তো এক না। আজকে আমি শুরুতে দেখলাম তোমরা 46 জন স্টুডেন্ট আছো, তার মানে 46, তার মানে তোমার আমি যদি রাউন্ড ফিগার 50 ধরে নেই, মানে একজন অনুপস্থিত আছো, রোল নম্বর কত 22 না কত যেন দেখলাম, হ্যাঁ মনে নেই এই মুহূর্তে, যাকে একজন অনুপস্থিত আছে। তার মানে কনসেন্ট্রেশন, তোমাদের অ্যাক্টিভিটি কি, 50 জনের ভিতরে যদি একজন অনুপস্থিত থাকে, অ্যাক্টিভিটি হচ্ছে কনসেন্ট্রেশন হচ্ছে 100 আর অ্যাক্টিভিটি হচ্ছে 98। 50 জনের ভিতরে একজন অনুপস্থিত, তো 98 হয়ে যায়। হ্যাঁ, তা আমি এখানে অ্যাক্টিভিটি কনসেন্ট্রেশনকে অ্যাক্টিভিটি ধরেছি, ধরে আমি ই পটেনশিয়াল এইটা পাচ্ছি। এইবারে আমি অ্যাক্টিভিটিকে অ্যাক্টিভিটি ধরবো, কনসেন্ট্রেশন ধরবো না, তাহলে কি হয়, অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি, অ্যাকচুয়াল সিচুয়েশনটা হচ্ছে তোমার ই সমান E0 ভ্যালু তো সেম 0.34। ও এখানে একটা প্লাস হবে, এখানে একটা প্লাস আছে, 0.34 প্লাস 0.059 by 2 log of অ্যাক্টিভিটি কত, এটা কি 1 হবে না 1 থেকে লেস হবে, লেস হবে। এবং এটা টেস্ট করে দেখা গেছে কপার আয়ন বাতে তার অ্যাক্টিভিটি হয় 50%, লগ অফ তাহলে কি হবে, অ্যাক্টিভিটি হচ্ছে 0.5। আমি এবার এটা হচ্ছে রিয়েল সিচুয়েশন, অ্যাক্টিভিটিতে আর কনসেন্ট্রেশন ধরিনি, অ্যাক্টিভিটি ধরেছি, এবং কপার 2 আয়ন বাতে অ্যাক্টিভিটি 0. যদি কনসেন্ট্রেশন 1 হয় অ্যাক্টিভিটি হয় 0.5। এটার ভ্যালু কত আসে, কেউ ক্যালকুলেট করে বলো দেখি কত আসে, বলো, করছো কেউ ক্যালকুলেট করছো, Yes, sir. হ্যাঁ কত জি আসে, স্যার 0.331. হ্যাঁ ঠিক আছে 0.33 ভোল্ট। তার মানে দেখো কি হচ্ছে, আমি যখন অ্যাক্টিভিটি আর কনসেন্ট্রেশন আর অ্যাক্টিভিটিস একই ধরছি, তখন পটেনশিয়াল আসছে 0.34। আর যখন আমি রিয়েল সিচুয়েশন ধরছি, অ্যাক্টিভিটিকে অ্যাক্টিভিটি ধরছি এবং সেটা কনসেন্ট্রেশনের অর্ধেক, তখন পটেনশিয়াল হচ্ছে 0.33। কি তেমন কোনো চেঞ্জ হয়েছে, তেমন কোনো চেঞ্জ হয়নি, অলমোস্ট সেম, এটাও পজিটিভ এটাও পজিটিভ। এবং সেই জন্য এই যে বলা হলো ইন সাম কেজেস, আগের স্লাইডে বলেছি ইন সাম কেজেস দ্য এরর ইজ ভেরি মাইনর, দেখো মাইনর এরর। এবার আমরা কেস 2 দেখব, সেখানে দেখব যে অ্যাক্টিভিটিকে কনসেন্ট্রেশন ধরলে এটা যা ভ্যালু হয়, আর অ্যাক্টিভিটিকে কনসেন্ট্রেশন না ধরে অ্যাক্টিভিটি ধরলে এটা আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়, মেজর সিভিয়ার একটা কেস দেখব। সো নাও ইজ কেস 2। সমস্যা, কেস 2 আমি এবার সিম্পল বাত না, এবার আমি কমপ্লেক্স বাত ইউজ করব, কমপ্লেক্স সায়ানাইড বাত ইউজড। কি করা হবে, সায়ানাইড আয়ন দেওয়া হবে, মানে কপারের ভিতরেই, এখানেও কপার ওই আগের মতোই 2, এটার কনসেন্ট্রেশন হচ্ছে 1 গ্রাম পার লিটার, দ্যাট ইজ অ্যাক্টিভিটি 1। এটা এখানে কি করা হয়েছে, এর সাথে সায়ানাইড দেওয়া হয়েছে,
আর দেওয়া হয়েছে সোডিয়াম সায়ানাইড, some cyanide, that is sodium cyanide CN or potassium cyanide KCN, sorry KCN, or এটা oblique সাইনাইড বাদ করার জন্য আমি সোডিয়াম সায়ানাইড পটাশিয়াম সায়ানাইড এর সঙ্গে অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দিলে যেটা হবে, আমি এখানেই আসি, তোমরা সুন্দর করে লিখে নাও। যখন আমি সায়ানাইড দিব তখন কপার 2 আয়ন এটা হয়ে যাবে কপার সায়ানাইড হয়ে যাবে, কপার CN 3 2+, সরি এটা 2+ না 2- কেন মাইনাস বলছে আমি বলতে পারছি না এই মুহূর্তে, 2- বলছে কপার সায়ানাইড। আর হবে কিছু কপার যেটা সায়ানাইড হবে না সেটা 2+ থেকে কনভার্ট হয়ে মনোভ্যালেন্ট হয়ে যাবে, কপার সিঙ্গেল প্লাস, সরি একটা প্লাস মনোভ্যালেন্ট হয়ে যাবে। এখন এই যে সায়ানাইড যেটা হলো, এই সায়ানাইড যেটা হলো ভেরি মাচ স্টেবল, ভেরি মাচ স্টেবল। স্টেবল মানে কি, আমার ডিপোজিশন হতে গেলে কি হতে হয়, ডিপোজিশন হতে গেলে এই যে তোমার ওয়ার্ক পিস আছে, এটা ওয়ার্ক পিস আমার কি হবে, কপার 2+ বলি বা কপার সিঙ্গেল প্লাস বলি, যাই বলি না কেন, এটা এর গায়ে যে জমা হবে ইলেকট্রন নেবে, এটা এর গায়ে যে জমা হবে ইলেকট্রন নেবে। কিন্তু এই যে কপার সায়ানাইড, তার মানে কপার সায়ানাইডকে আবার ভাঙতে হবে, ভাঙার পরে আবার কপার আয়ন এসে তারপর এখানে জমা হবে। কিন্তু এইটা যে যেটুকু কপার সায়ানাইড হলো ভেরি মাচ স্টেবল, সেটা ভাঙবে না, ভাঙতেই দিবে না। সো এই জায়গাটা এই পদ্ধতিতে ডিপোজিশন হওয়া সম্ভব না, এই পদ্ধতিতে ডিপোজিশন হওয়া সম্ভব না। এই সায়ানাইডটা ইনার্ট হিসেবে পড়ে থাকবে বাতের ভিতরে, এইটা ফ্রি আছে কপার, এইটা যে এই ক্যাথোডের গায়ে জমা হবে। তাহলে নেক্সট হচ্ছে, তাহলে আমরা দেখলাম যে আমি যখন সায়ানাইড বাত ইউজ করছি তখন আমার বাতের ভিতরে দুইটা জিনিস আছে, কিছু কপার হয়ে গেছে কপার সায়ানাইড, কিছু কপার হয়ে গেছে কপার সায়ানাইড CN, ডবল মাইনাস, যেটা কপার ডিপোজিশনে কোনো ভূমিকা রাখবেন না, আর কিছু কপার আয়ন হয়ে গেছে কপার সিঙ্গেল প্লাস, যেটা কপার ডিপোজিশনে ভূমিকা রাখবে। তার মানে এখন আমার ডিপেন্ডস করছে বাতের ভিতরে এই কপার আয়ন কতটুকু আছে। স্টিল মানে ওই বাতের সেটা কত, স্টিল 1 গ্রাম পার লিটার। কেস 1-এ যা নিয়েছিলাম এখনো তাই নিয়েছি, কিন্তু বাতের ভিতরে এখন আমার কিছু আছে কপার সায়ানাইড যেটা ভেরি মাচ স্টেবল বলে সেটা ডিপোজিশনে অংশগ্রহণ করবে না, আর কিছু আছে কপার মনোভ্যালেন্ট যেটা ফ্রি আছে, এটা ডিপোজিশনে অংশগ্রহণ করবে। এবং এই যে জিনিসটা আছে এইটার অ্যাক্টিভিটি, এর কনসেন্ট্রেশন কমে গেছে এবং এইটার অ্যাক্টিভিটি অফ কপার সিঙ্গেল আয়ন, এটা হচ্ছে দেখা গেছে এটা সমান না, এটা অ্যারাউন্ড, নট সমান, এটা ভুল হয়েছে, অ্যারাউন্ড 10⁻⁻18। মনে রাখতে হবে এটা খুব স্টেবল বলে সেটা ডিপোজিশনে যাবে না। তাহলে এখন আমার পটেনশিয়ালটা আমার কত হচ্ছে, সো পটেনশিয়াল অ্যাকচুয়াল, আমরা অ্যাকচুয়াল অবস্থাটা নিচ্ছি, অ্যাকচুয়াল হচ্ছে E0 প্লাস 0.059 / n log অ্যাক্টিভিটি অফ কপার, কি হবে এখানে
plus Single 1 plus. মনোভ্যালেন্ট এই হ্যাঁ। তো এটা যদি আমরা ধরি এখন E0 কত? E0 কি 0.34 আগের মতো? জি না স্যার। এটা কি হবে? ম্যাগনিটিউড না জানা থাকলে বলার দরকার নেই, কি হবে সেটা বলো। monovalent copper এর জন্য ও মনোভ্যালেন্ট কপারের জন্য সেটা হবে, সেটা হচ্ছে 0.55 প্লাস 0.55 প্লাস 0.059 ডিভাইডেড বাই n মানে হচ্ছে 1 লগ অফ, আমরা যদি রিয়েল সিচুয়েশনটা কনসিডার করি তাহলে 10 টু দি পাওয়ার -18। তাহলে এইটা কত আসে হিসাব করে বলো। -0.514। -0.5 মাইনাস 0.5 ভোল্ট। তাহলে কেস ওয়ানে অ্যাকচুয়াল কেস আর মানে থিওরিটিক্যাল কেস বা আমি কনসেন্ট্রেশন আর অ্যাক্টিভিটি সমান ধরলে কি হয়, ইরর হয় খুব মাইনর। আর এখানে দেখো ইরর কি হচ্ছে, অনেক মেজর ইরর হয়ে যাচ্ছে। এই অ্যাকচুয়াল কত ছিল, যদি অ্যাকচুয়াল না, যখন আমি কনসেন্ট্রেশন আর অ্যাক্টিভিটিকে সমান ধরি তখন ছিল 0.34 ভোল্ট। আর এখন দেখো এক কমপ্লেক্স বাতে কি হচ্ছে, অ্যাকচুয়াল হয়ে যাচ্ছে -0.5 ভোল্ট। তার মানে পুরো সাইনটাই উল্টে যাচ্ছে, মানে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সো সিভিয়ার ইরর হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি যদি এই অ্যাক্টিভিটিকে অ্যাক্টিভিটি হিসেবে না ধরে কনসেন্ট্রেশন হিসেবে, দ্যাট ইজ 1 ধরে, স্টিল এই বাতে কনসেন্ট্রেশন কত, স্টিল এই বাতের কপার কনসেন্ট্রেশন হচ্ছে 1। তাহলে এখানে যদি আমি 1 ধরতাম তাহলে কি হতো, আমার ভুল হয়ে যেত, অনেক ভুল হয়ে যেত, তাই না। আমার রিয়েল সিচুয়েশনে আমার পটেনশিয়াল হচ্ছে -0.5 ভোল্ট, আর 1 ধরলে হয়ে যেত 0.34 এরকম কিছু হতো। সো আমার কি হচ্ছে, তাই আলটিমেটলি দেখতে পাচ্ছি আমি কপার হ্যাজ বিন চেঞ্জড, copper has been changed from an electropositive ইলেকট্রোপজিটিভ মানে কি ছিল, এটাকে আমরা নোবেল বলি, টু অ্যান ইলেকট্রোনেগেটিভ। এটাকে আমরা, এটা হচ্ছে অ্যাক্টিভ মেটালের দিকে চলে গেছে, আর নোবেল মেটালের দিকে নাই, অ্যাক্টিভ মেটাল। সো সব ক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটি আর কনসেন্ট্রেশনকে এক ধরতে পারবো না, স্পেশালি কমপ্লেক্স বাতে, তাহলে একটা সেভিয়ার একটা ভুল হয়ে যাবে। সেটার এক্সাম্পল আমরা দেখলাম। আমার টাইম শেষ হয়ে গেছে, এই পর্যন্তই ক্যালকুলেশনটা, এই পর্যন্তই। এরপরে আমরা স্লাইডে চলে যাব, আজকে আর টাইম নেই, নেক্সট ক্লাসে। কোন কোন মেটালগুলো এখন এখানে যেটা আমি বলেছি যে সাইনাইড ব্যাতে ধরা যাবে না, এই কথাটা একেবারে সত্য না। সাইনাইড, এই যে এখানে কি হচ্ছে, এই সাইনাইড তৈরি হয়েছে, এই সাইনাইডটা কি স্টেবল সাইনাইড, প্রবলেম হচ্ছে এইটা, এই সাইনাইডটা যদি স্টেবল না হয়ে এটা আনস্টেবল হতো তাহলে কি হতো, এখান থেকে আবার কপার আয়ন চলে আসতো, কপার আয়ন চলে এসে সেটা ডিপোজিশনে কি হতো, সে কপার আয়ন এই এখানে যেমন দেখানো হয়েছে যে ডিপোজিশন হবে, সেটা আবার ভূমিকা রাখতো। সো এই যে সাইনাইড কমপ্লেক্স যেটা তৈরি হচ্ছে, এইটা যদি আনস্টেবল হয় তাহলে হয়ে যেত কি, আলটিমেটলি অ্যাক্টিভিটি এত কম না হয়, অ্যাক্টিভিটি আরো বেড়ে যেত, অ্যাক্টিভিটি আরো বেড়ে গেলে আলটিমেটলি এই ভ্যালুটা দেখা যেত যে ওই 0.34 তার কাছাকাছি একটা ভ্যালুতে থাকতো। সমস্যা যেটা করছে যে এই সাইনাইড যেটা হচ্ছে, এটা স্টেবল সাইনাইড হওয়ার কারণে আমাদের জানতে হবে কোন কোন মেটাল কমপ্লেক্স বাতে কোনো স্টেবল কমপ্লেক্স তৈরি করে কিনা।
যে সমস্ত মেটাল কমপ্লেক্স বাতে স্টেবল কমপ্লেক্স তৈরি করবে তাদের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটি আর কনসেন্ট্রেশন এক ধরতে পারবো না, কিন্তু যে সমস্ত মেটাল কমপ্লেক্স বাতে তোমার আনস্টেবল কমপ্লেক্স তৈরি করবে সেই সমস্ত বাতে অ্যাক্টিভিটি আর কনসেন্ট্রেশন আমরা এক ধরলেও তেমন কোনো অসুবিধা হয় না। ইরর হয় মাইনর, এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে কোন সমস্ত এলিমেন্ট গুলো মেটাল গুলো স্টেবল কমপ্লেক্স তৈরি করে এবং কোন সমস্ত মেটাল গুলো আনস্টেবল কমপ্লেক্স তৈরি করে, এগুলোর কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, এই পর্যন্ত আজকের লেকচার। নেক্সট রবিবারে শুধুমাত্র রোল নম্বর 1 থেকে রোল নম্বর 9 তোমাদের প্রেজেন্টেশন। 5 মিনিট, আবারও বলি 5 মিনিটের উপর কোনোভাবে যাওয়া যাবে না, 4 থেকে 5 মিনিট ইন্ডিভিজুয়ালি স্লাইড তৈরি করবে লেজার সারফেস মডিফিকেশনের উপরে। ঠিক আছে, আজকে লেকচার শেষ। হ্যাঁ, সবাই ভালো থেকো। 9 জনের সঙ্গে 8 জনের সঙ্গে আগামী রোববার দেখা হবে, আর বাকিদের সঙ্গে আবার আগামী মঙ্গলবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।